বিশ্বের কিছু রহস্যময় ও রোমাঞ্চ সাহিত্য নিয়ে গঠিত আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি এক্সপ্রেস। সকল দেশবাসীকে আমাদের চ্যানেল স্টোরি এক্সপ্রেসের পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো করে পুজো কাটান। শুভ সপ্তমী। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা পাঠ করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা একটা ছোট গল্প। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে। তিনি একাধারে যেমন চিত্রনাট্য তথা সঙ্গীত শিল্পে নিজের ভূমিকা রেখেছেন, তেমনি এর পাশাপাশি তিনি লিখেছেন অসংখ্য গল্প। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা সন্দেশ পত্রিকা 1300, যা প্রকাশিত হয় 94 সালের পৌষ মাসে। তো আজকের গল্প নতুন বন্ধু। বর্ধমান স্টেশনের রেস্টুরেন্টে ভদ্রলোক নিজেই যেচে এসে আলাপ করলেন। ফ্রেঞ্চ কাট, দাড়ি আর গোঁফ, মোটামুটি আমারই বয়সী, অর্থাৎ প্রায় 40-42 হবে। বেশ হাসি মুখী, অমায়িক হাবভাব। 12টা বাজে, তাই লাঞ্চ সেরে নিচ্ছিলাম। আসলে আমি যাচ্ছি শান্তিনিকেতন, আমার সদ্য কেনা মারুতি ভ্যানে। ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে। একটা 4 জনের টেবিলে বসেছি আমি একা। সবে ভাত আর মাংসের অর্ডার দিয়েছি। এমন সময় ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার টেবিলে কি আমি বসতে পারি? আমি বললাম, বিলক্ষণ, আমি তো একা, আপনিও একা বুঝি? আমি জিজ্ঞাসা করলাম, আগে হ্যাঁ, তা আপনি কোথায় চললেন? আমি বললাম আমি শান্তিনিকেতন। তিনি এই শুনে বেশ উৎসাহের সুরে বললেন, বাহ, ভালোই হলো, আমিও শান্তিনিকেতনে যাচ্ছি। আসলে সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে, ওদের দেখতেই যাচ্ছি। আমার গিন্নির আসার খুব শখ ছিল, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় সে শেষ মুহূর্তে আর আসতে পারলো না আমার সাথে। আচ্ছা, আপনি কি ওখানেই কিছুদিন থাকবেন? একথা জিজ্ঞাসা করায় আমি উত্তর দিলাম, তা প্রায় দিন দুয়েক। আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি। একটা ছোট বাড়ি করার ইচ্ছা আছে আমার, যাতে মাঝে মাঝে গিয়ে আমি ওখানে থাকতে পারি সপরিবার। আমি পেশায় একজন লেখক, উপন্যাস লিখি আর কি। ভদ্রলোক আমার নামটা জিজ্ঞাসা করলো। আমি বেশ মৃদু স্বরে বললাম, আমার নাম অমিয়নাথ সরকার। তিনি যেন এই কথা শুনে উৎসাহের সাথে বলে উঠলেন, ওহো, আপনার লেখা তো আমি পড়েছি। আপনি তো সাকসেসফুল রাইটার মশাই, দিব্য লেখেন, একবার ধরলে আর ছাড়া যায় না। আমি এবার পাল্টা প্রশ্ন করলাম, আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন? আমিও ওই দিন দুয়েকই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা? আমাকে নামে চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি, নাম জয়ন্ত বোস। আমাদের খাবার এসে গেল। ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন, আর তার সাথে 1 কাপ চা। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেওয়ার উদ্যোগ নিচ্ছি, এমন সময় ভদ্রলোক বলে উঠলেন, এতটা পথ একা একা যাবেন কেন? আসুন না, আমার অ্যাম্বাসেডারে করে আপনি আর আমি যাব। আপনার গাড়ি নয় পিছন পিছন আসবে, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। এই প্রস্তাব পেয়ে আমারও বেশ ভালোই লাগলো। ড্রাইভারকে বলে দিলাম। তারপর জয়ন্তবাবুর গাড়িতে আমি উঠলাম। এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হলো। ভদ্রলোককে জিজ্ঞাসা করতে তিনি জানালেন, তা প্রায় বছরখানেক কিনেছেন। আমরা 1:45 নাগাদ রওনা দিয়ে দিল। তা সিগারেট চলে? জয়ন্তবাবু প্রশ্ন করলেন। আমি এর উত্তরে বললাম, তা চলে, তবে আপনি আমার একটা খান না। তিনি এর উত্তরে জানালেন, সে হবে, এখন আপাতত আমারটাই চলুক। আমি এবারে বললাম, আপনি দেখছি আমারই ব্র্যান্ড খান, উইলস। আগে হ্যাঁ, অনেক দিনের অভ্যাস, বুঝলেন তো। তবে আজকাল খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আমি দিনে 1 প্যাকেট, তার বেশি নয়। আমাদের গাড়ি চলতে লাগে। এতখানি পথ কথা না বলে এসেছি, এখন বাক্যালাপের সুযোগ পেয়ে ভালোই লাগছে। আমি কোথায় থাকি তা জয়ন্তবাবু জিজ্ঞাসা করলেন। আমি জানালাম তাহাকে পৈতৃক বাড়ি আমার পূর্ববঙ্গে, ফরিদপুর। তবে সে বাড়ি আমি কখনো দেখিনি। আমিও পূর্ববঙ্গ, নোয়াখালী। পার্টিশনের সময় বাবা এখানে চলে আসেন, তখন অবশ্য আমি ছোট। আমি কলকাতাতেই মানুষ। জানালেন তিনিও ওখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, কলকাতার কোথায়? নিউ আলিপুর। আমি থাকি জনক রোড। পড়াশোনা কলকাতাতেই করেছেন বোধহয়? হ্যাঁ, মিত্র ইনস্টিটিউট আর আশুতোষ কলেজ। আমার সায়েন্স ছিল। 65-এ বিএসসি পাস করেছি। আমিও, তবে বিএসসি নয়, বিএ।
আমার স্কুল ছিল সাউথ সাবারবান মেন, আর কলেজ ছিল সেন্ট জেভিয়ার্স। খেলাধুলার শখ ছিল। ক্রিকেট খেলতাম বইকি, খেলা দেখার আমার খুব নেশা। তখন তো আর টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখবো, তখন মাঠে যেতে হতো, বিশেষত ফুটবল দেখতে। ফুটবলই যদি বলেন তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নিন। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। এই বিষয়ে আমার কোনো কথা নেই। আসুন হাত মেলাই। জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমরা দুজনে করমর্দন করলাম। দুজনের এত মিল দেখে আমি আশ্চর্য হলাম। জয়ন্তবাবু বললেন, আপনার সঙ্গে আলাপ করে সত্যিই ভালো লাগছে। এতখানি পথ একা একা চুপচাপ বসে থেকে প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। তাছাড়া দুজনের এত মিল, সেটাও তো একটা আশ্চর্যের ব্যাপার, কি বলেন? এরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না। আমাদের যে আলাপ হয়েছে সেটাই বড় কথা। শান্তিনিকেতন যখন পৌঁছালাম তখন প্রায় 3:30 বাজে। দুজনেরই বুকিং ছিল বোলপুর ট্যুরিস্ট লজে। তার ওপর আবার পাশাপাশি ঘর, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ঘরে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম। শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনিই আমাকে জমির কথাটা জানিয়েছিলেন। তার সঙ্গে একটু দেখা করে নিলাম, একটু জমিটা দেখতে গেলাম, পছন্দও হলো। জমির মালিকের সঙ্গেও কথা হয়েছে, কিছু আগাম দিয়ে জমিটাকে বুক করে নিলাম। তারপর আমার আলাপির নাম ভবতারণ দত্তের বাড়িতে গিয়ে চা খেয়ে 5:30 নাগাদ লজে ফিরলাম। জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি। ভাবছি বেয়ারাটাকে দেখে আরেক কাপ চা দিতে বলি। এমন সময় অনুভব করলাম মাথাটা যেন বেশ ব্যথা করছে। সঙ্গে অ্যাসপ্রো ছিল, একটা খেয়ে নিয়ে বিছানায় শুলাম। ঘন্টাখানেক শুয়ে থেকেও মাথা ধরাটা গেল না। এবার অনুভব করছি গা হাত যেন ব্যথা ব্যথা করছে, তার সঙ্গে চোখ জ্বালা করছে। নাড়িটা টিপে দেখলাম যে বেশ দ্রুত চলছে। এদিকে থার্মোমিটার সঙ্গে নেই, তাই জ্বর দেখতে পারছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। গলাটা তুলে বললাম, ভিতরে আসুন। দরজা ঠেলে জয়ন্তবাবু ঢুকলেন। আমাকে দেখেই ভদ্রলোকের মুখে একটা উদ্বিগ্ন ভাব দেখা দিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, সে কি, আপনি বিছানায় কেন, বেরোননি? আমি এর উত্তরে জানালাম, বেরিয়েছিলাম, কাজ হয়ে গেছে। ফিরে এসে দেখি শরীরটা ম্যাচম্যাচ করছে আর মাথাটাও বেশ ধরেছে। ভদ্রলোক আমার কপালে হাত দিয়ে বললেন, এ কি, আপনার তো বেশ জ্বর। দাঁড়ান, আমার কাছে থার্মোমিটার আছে। তারপর ভদ্রলোক তার ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন। জ্বর উঠল প্রায় 102। জয়ন্তবাবু বললেন, দাঁড়ান, নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটা ডাক্তারের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আমি বললাম, ডাক্তার? কোনো চিন্তা করবেন না, বোলপুরের কাছেই ডাক্তার আছে আমার চেনা, আমি সব ব্যবস্থা করছি। আধ ঘন্টার মধ্যেই ডাক্তার চলে এলো। তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাত্রে শুধু মুরগির স্টু খাই। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে তার ভিজিটটা দিয়ে দিলাম। সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। ডাক্তার চলে যাওয়ার পর জয়ন্তবাবু বললেন, এই প্রেসক্রিপশনটা আমি নিচ্ছি, ওষুধ আমি এনে দেবো, আর কিচেনে বলে দিচ্ছি যাতে আপনাকে রাতের বেলায় চিকেন স্টু দেয়। আমি বাধা দিয়ে বললাম, ওষুধ আপনি আনবেন কেন, আমার ড্রাইভার তো রয়েছে। ভদ্রলোক কথাটা কানেই তুললেন না। ভরসা করে লাভ নেই, তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম। আর মনে মনে বললাম, ইনি না থাকলে সত্যি আতান্তরে পড়তে হতো। জয়ন্তবাবু ওষুধ এনে দিলেন। আমি একটা বড়ি খেয়ে নিলাম। ভদ্রলোক বললেন, আমার ছেলে মেয়ে ভালোই আছে, কাজে আমি নিশ্চিন্ত। আমার এখন কোনো কাজ নেই, এই এখানেই বসলাম। আপনি চুপচাপ শুয়ে থাকুন, যদি ঘুম পায় তো ঘুমোন। আমার বিশ্বাস আপনার কলকাতা থেকেই শরীরটা একটু বেসামাল হয়েছিল। আমি আবার আপত্তি করে বললাম, আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি। তা বেশ, আমি বরং ঘন্টাখানেক পর এসে একবার খোঁজ নিয়ে যাব। দরজাটা কিন্তু ভিতর থেকে ছিটকানি দেবেন না, এখানে কোনো চোরের ভয় নেই। আমি একটু হেসে বললাম, আর আমার সঙ্গে ধন দৌলতও কিছু নেই। জয়ন্তবাবু চলে গেলেন। পরোপকারটা সকলের আসে না, অধিকাংশ মানুষই স্বার্থপর হয়, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কিন্তু জয়ন্তবাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারীই নন, যা করেন তা হাসি মুখে করেন। ঘুম এলো না। ঘন্টাখানেক পরে জয়ন্তবাবু আবার এসে বললেন,
জেগেই যখন রয়েছেন তখন চটপট খেয়ে নিন। আমি খোঁজ নিয়েছি, আপনার চিকেন স্টুটা তৈরি। আপনার তো ডাইনিং রুমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি ওয়েটারকে বলেছি, সে আপনার খাবার ঘরেই এনে দেবে। আমি অগত্যা রাজি হয়ে গেলাম। রাত্রে ঘুম ভালোই হলো। সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ করছি। ডাক্তারের ওষুধ তাহলে কাজ দিয়েছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম। দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না। 8টা নাগাদ জয়ন্তবাবু এলেন। তিনি বললেন, বাহ, দিব্যি ফ্রেশ লাগছে। দেখি তো টেম্পারেচারটা। টেম্পারেচার উঠলো 98.8, অর্থাৎ জ্বর নেই বললেই চলে। আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না, এবং সেটা অন্তর থেকেই বললাম। ভদ্রলোকের ডান হাতটা আমার দু হাতে চেপে বললাম, আপনি আমার জন্য যা করলেন এ ঋণ পরিশোধ হওয়ার নয়। সত্যি বিপদে আপনার মতো বন্ধু না পেলে কি করতাম জানি না। বন্ধুই যদি বলেন তাহলে আর আপনি কেন, তুমিতেই নেমে আসা যাক না। আড়ষ্ট ভাবটা তাহলে একেবারেই কেটে যায়। এত অল্প সময়ে আপনি থেকে তুমিতে নামটা বোধ হয় স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটা আমি আপত্তি করতে পারলাম না। বললাম, বেশ তো, তোমার যদি আপত্তি না থাকে তো আমারও নেই, তুমিই চলুক। আজকে দিনটা এখানে থেকে কালকে নয় রওনা হব, কি বলো? আজ সন্ধ্যাবেলা এই সিংহ সাধন আছে না, ওখানে একটা গান বাজনার ব্যাপার আছে, সেটা নয় সন্ধ্যাবেলা দেখতে যাব। আমার মেয়ে অনেকবার করে বলছিল, বুঝলে। আমি বললাম, তথাস্তু। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শরীরটা ঝরঝরে লাগছে, জ্বরের লেশমাত্র নেই। পথে নানান গল্পে, রাস্তার পাশে চায়ের দোকানে নেমে চা খাওয়া, পান্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখা, বন্ধুত্বটা আরও জমে উঠল। মনে মনে বললাম, এ লোকটা এতদিন কোথায় ছিল। কি আশ্চর্যভাবে মানুষে মানুষে আলাপ জমে ওঠে। এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে, সুখ দুঃখের কথা হবে। দুজনে সন্ধ্যায় বসে দাবা খেলবো ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল। কলকাতায় পৌঁছে স্বাভাবিক জয়ন্তকে আগে নিউ আলিপুরে পৌঁছে দিয়ে বললাম, বাড়ি তো চিনে গেলাম, এবার একদিন সপরিবার আসবো। বাড়িতে এসে স্ত্রী মনোরমাকে সব ঘটনা জানালাম। অতি মূল্যবান জিনিস লাভ হলো, একটা নতুন খাঁটি বন্ধু। চিঠিটা এলো প্রায় 3 দিন পরে। লেখা হয়েছে শান্তিনিকেতন থেকে, ফিরেছি সেই দিনই। কিন্তু স্থানীয় ডাকের সাহায্যে এই অল্প পথটুকু আসতে লেগেছে প্রায় 3 দিন। চিঠিটা এই, ভাই অমিয়। 25 বছর পরেও তোকে আমার চিনতে অসুবিধা হয়নি, কিন্তু আমার দাড়ির জন্য তুই বোধহয় আমাকে চিনতে পারিসনি। আমার আসল নামটাও আমি তোকে বলিনি, আর সেই সঙ্গে আরও কিছু কথা আমি বানিয়ে বলেছি। কারণ তোকে যদি আমি আমার আসল পরিচয়টা বলতাম তাহলে তোর সঙ্গে আমার বন্ধুত্বটা হতো না, আর সেই সঙ্গে আমার প্রায়শ্চিত্তটাও হতো না। আমি হলাম তোর স্কুলের সহপাঠী কৌশিক মিত্র, ডাকনাম রেন্টু। সে মনে করে দিতে হবে না যে তোর সঙ্গে আমার কিরকম সম্পর্ক ছিল, সাপে আর নেউলে। তুই ছিলিস ক্লাসের ভালো ছেলে, আর আমি ছিলাম সেরা শয়তান। তোর যদি সেই সব দিনের কথা মনে রেখে কোনো তিক্ত ভাব থেকে থাকে, আশা করি এই দুদিনের বন্ধুত্ব সেটাকে কাটিয়ে দেবে। আমরা দুজনেই এখন অন্য মানুষ। স্কুল ছিল সুদূর অতীতের ব্যাপার, এখন নতুন সম্পর্কটাই আসল, পুরনোটা কিছুই না। ইতি, তোর বন্ধু রেন্টু। পুনরায় তুমি থেকে তুই যে নামাতে আপত্তি নেই তো? আমি চিঠিটা পেয়ে তখনই উত্তর দিলাম, ভাই রেন্টু, তোর চিঠিটা পেয়ে আমি ভারী খুশি হলাম। আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়িতে আসছি, তখন কথা হবে। গল্প আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী আরো এরকম গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।